সাবধান, আজকের গল্প দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য নয়। দুর্বল হৃদয়ের মানুষেরা এই গল্প থেকে সম্পূর্ণভাবে দূরে থাকুন। শুরু হচ্ছে আপনাদের সকলের প্রিয় বীরভদ্র তান্ত্রিক সিরিজের তৃতীয় গল্প, অর্ধচণ্ডালিনী। সৌমিলি ঝাউবনের অনেকটা ভিতরে এসে পড়েছে। সৌমিত্র একটু আগে এই জঙ্গলেই ঢুকেছে। আর্ট কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী সৌমিলি। মন্দারমণিতে তারা বেশ কয়েকজন বন্ধু মিলে এক্সকারশনের নাম করে ছুটিতে এসেছে। বয়ফ্রেন্ড সৌমিত্রর সাথে দারুণ কিছু মুহূর্ত সে কাটাতে পারছে এখানে। সৌমিত্র বলেছিল এই ঝাউবনে একটা সারপ্রাইজ দেবে তাকে, তাই সে সৌমিত্রর পেছন পেছন এসেছে এই জঙ্গলে। ফোনটা বার করে ফ্ল্যাশটা জ্বালালো সৌমিলি। আজ পূর্ণিমা, কিন্তু জঙ্গলের এই জায়গাটা খুব ঘন, তাই চাঁদের আলো এখানে প্রবেশ করছে না। সৌমিলি এবার হাঁটতে লাগলো সামনের দিকে। হাঁটতে হাঁটতে হঠাৎ ওর চোখে পড়ল একটা বড় ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। অন্ধকারে তার মুখ বা শরীর বোঝা যাচ্ছে না। সৌমিলির মনে হলো যে সৌমিত্রই ওখানে দাঁড়িয়ে। সে দৌড়ে ছুটে গেল সেই ছায়ামূর্তির দিকে। ছায়ামূর্তির সামনে পৌঁছালো এবার সৌমিলি। একটা বাঁকা হাসি হেসে সে বলল, এই যে মিস্টার, অনেক লুকোচুরি হয়েছে, এবার কিন্তু আমার সারপ্রাইজটা চাই। এই বলে পিপাসা লিপ্ত দৃষ্টিতে সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল সেই ছায়ামূর্তিকে। কিন্তু এ কি? এ কার বুকে মাথা রেখেছে সে? ছায়ামূর্তিটার শরীর বরফের চেয়েও শীতল। একটা মারাত্মক কটু গন্ধ বেরোচ্ছে সেই শরীর থেকে। সৌমিলি বিদ্যুতের বেগে সরে এলো সেই মূর্তির কাছ থেকে। ভয়ার্ত কণ্ঠে সে চেঁচিয়ে উঠল, কে তুমি? তখনই চাঁদের এক ঝলক বনে খেলে গেল, এবং তাতে সৌমিলি যা দেখল তাতে ওর হৃৎপিণ্ড যেন মুখে চলে এলো। কোথায় সৌমিত্র? ওর সামনে দাঁড়িয়ে আছে এখন একটা প্রকাণ্ড কুৎসিত নারী মূর্তি। তার সমস্ত দেহ ছাইয়ে মাখা, চোখ দুটো দাবানলের মতো জ্বলছে। মুখমণ্ডল অতীব ভয়ঙ্কর ও হিংস্র। জটা পাকানো লম্বা চুল মৃদু হওয়ায় সাপের মতো উড়ছে। হাতে পায়ে কালো ধারালো নখ যেন শিকারের সন্ধান পেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। উলঙ্গ সেই অতি প্রাকৃতিক মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। তারস্বরে হুঙ্কার ছাড়ল সে। গোটা জঙ্গল কেঁপে উঠল। সৌমিলির মুখ থেকেও প্রাণ ভয়ে চিৎকার বেরিয়ে এলো। পরক্ষণেই তার সম্বিত ফিরল। তাকে পালাতে হবে এক্ষুনি, না হলে আজ তার মৃত্যু নিশ্চিত। সঙ্গে সঙ্গে সৌমিলি দৌড় লাগালো। বনের মধ্যে দিয়ে ছুটে চলেছে সৈকতের উদ্দেশ্যে, কিন্তু বেরোতে সে কিছুতেই পারছে না। দৌড়াতে দৌড়াতে সে শুনতে পেল ভয়ঙ্কর সেই ছায়ামূর্তির হুঙ্কার। গোটা বনে সেটা ধ্বনিত হচ্ছে। আরো গতি বাড়ালো সৌমিলি। তার শ্বাস ফুলছে, বুক ধরপড় করছে। হঠাৎ সে তীব্র হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। আর্তনাদ করে উঠল সৌমিলি। ফোন ওর হাত থেকে অনেক আগেই পড়ে গেছে, কিন্তু কিসে ধাক্কা খেয়ে উল্টে পড়েছে সে তা বুঝতে অসুবিধা হলো না ওর। সৌমিলির পাশে পড়ে আছে একটা মানুষের আধ খাওয়া শরীরের নিচের অংশ। সেই অন্ধকারেও রক্তাক্ত প্যান্টটা চিনতে অসুবিধা হলো না তার। নিজে হাতে সেটা সৌমিত্রকে উপহার দিয়েছিল। এটা তাহলে
সৌমিত্রর দেহাবশেষ। কান্নায় ফেটে পড়ল সৌমিলি। তার মাথায় বাজ ভেঙে পড়েছে। ভয়ে কষ্টে সে নড়বার ক্ষমতা ও ইচ্ছা দুই হারিয়ে ফেলেছে। সৌমিত্রর আধ খাওয়া দেহ থেকে নাড়ি ভুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চারপাশে। উন্মাদের মতো চিৎকার করতে লাগলো সৌমিলি। সৌমিত্র, এটা এটা কি হলো? না না না, এটা কি হলো? না। হঠাৎ সেই কটু গন্ধ আবার নাকে এলো সৌমিলির। রাক্ষসীটা তার পেছনে এসে দাঁড়িয়েছে। তখন সৌমিলি আর স্বাভাবিক নেই। উন্মাদের মতন কাঁপতে শুরু করলো সে। মৃত্যু তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। মট করে ভেঙে দিল সেই রাক্ষসীটা সৌমিলির মুন্ডু। আবার নিস্তব্ধতা নেমে এলো ঝাউবনে। ঝাউবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সামনের সমুদ্রের দিকে তাকালো দামিনী। চাঁদনি রাতে এই সমুদ্রকে বড়ই মনোমোহিনী লাগছে তার। সমুদ্রের ঢেউ ক্রমাগত আছড়ে পড়ছে সৈকতের ওপর এক অদ্ভুত সুর তুলে। এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে সে আরো শক্ত করে চেপে ধরল দীপকের হাত। কি ম্যাডাম, দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে তো। হেসে প্রশ্ন করল দীপক। দীপকের কাঁধে মাথা রেখে এগোতে এগোতে উত্তর দিল দামিনী। মিসেস রায় হওয়ার পর থেকে আমার মন সবসময় গার্ডেন গার্ডেন থাকে, বুঝলেন ম্যাজিস্ট্রেট সাহেব। আজ শুধু আমার মনটা আরও উড়ছে। হলদিয়ায় পোস্টিং হওয়ার কিছু একটা লাভ তাহলে হলো, কি বলো? হ্যাঁ, জিজ্ঞেস করল দীপক। তা কিছুটা হলো বই কি, কিন্তু তোমাকে আমি আলিপুরেও কম পেতাম, আর এখানেও কমই পাই। হালকা বিদ্রুপের স্বরে উত্তর দিল দামিনী। হাকিমকে বিয়ে করেছো ম্যাডাম, একটু বিরহ তো সহ্য করতেই হবে। কিন্তু যখন হাকিম তোমাকে কাছে পাবে তখন সে সব কিছু সুদ সমেত ফেরত দেবে। বাঁকা হাসি হেসে বলল দীপক। তোমাকে যেটুকু পাই আর যতক্ষণই পাই তুমি শুধু আমারই, এর বেশি আমার আর কিছুই চাই না মিস্টার ম্যাজিস্ট্রেট। হেসে উঠল দামিনী। দীপকের দিকে চেয়ে বলল সে। এরপর স্বামী স্ত্রী একে অপরের দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত। বিয়ের 6 মাস হয়ে গেছে তাদের। 6 মাস আগের সেই অভিশপ্ত রাত তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলেছিল। এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিল তারা। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসার পর দুজনে একটা নতুন জীবন শুরু করেছিল। দীপকের হলদিয়া ট্রান্সফারের পর অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি দুজনের। তাই কদিনের জন্য মন্দারমণিতে তাদের আসা। দামিনীর কপালে চুমু খেলো দীপক। তুমি আমার শক্তি মিনি, আমার ঢাল। তোমাকে ছাড়া আমি যে মরেই যেতাম। গম্ভীর কণ্ঠে বলল দীপক। একদম বাজে কথা নয়, হ্যাঁ? রেগে উঠল দামিনী। মরবে তোমার শত্রু। তারপর বলল, আপাতত এখন রিসর্টে চলুন স্যার, আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। যে হুকুম রানী সাহিবা। সেলাম ঠুকে বলল দীপক, দিয়ে সঙ্গে সঙ্গে দামিনীকে কোলে তুলে নিল। এই আবার বাঁদরামি শুরু হলো। চোখ কপালে তুলে বলল দামিনী, কিন্তু সে জানে দীপক কথা শোনার পাত্র নয়। আদরের বউকে কোলে নিয়ে ঝাউবনের শেষে অবস্থিত রিসর্টের দিকে হাঁটা লাগালো দীপক। যেটা এই দম্পতি দেখতে বা বুঝতেও পারল না তা হলো দূরে একটা ছায়ামূর্তি নজর রেখে চলেছিল তাদের উপর। শুরুত করে সে এবার ঝাউবনের মধ্যে মিশে গেল। ঘরের বারান্দায় বসে সমুদ্র দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিয়ে একটা তৃপ্তির শব্দ ছাড়ল অনিক। অনেকদিন পর একটু ভালো চা পেলাম। ওই একঘেয়ে চা খেতে খেতে মুখটা একদম মেরে গিয়েছিল।
সঞ্চারী অনিকের মাথায় একটা চাটি মেরে ঝাঁঝিয়ে উঠল। এবার থেকে শুধু চা না, বাকি সব রান্না নিজে করে খাবি। ঘরের মুরগি ডাল বরাবর, তাই না? অবস্থা বেগতিক দেখে অনিক সঞ্চারীকে জড়িয়ে ধরল। তারপর ব্যাপারটাকে সামলাতে বলল, এই দেখো, রাগ করে। আরে আমি তো রান্নার ব্যাপারে বলেছি নাকি? তুই তো সাক্ষাৎ অন্নপূর্ণা। আমি চা পাতার ব্যাপারে বলছিলাম। এখানেরটা যেন একটু ভালো কোয়ালিটির। সঞ্চারী মুখ বেঁকিয়ে বলল, থাক, আর তেলাতে হবে না। আচ্ছা, সৌমিলি আর সৌমিত্র কোথায় বলতো? বিচে গিয়েছিল না ওরা কাল রাতে? দেখ ওই পাশের জঙ্গলে হয়তো। বাঁকা হাসি হেসে বলল অনিক। সবাই তোর মতো নয়। আবার ঝাঁঝিয়ে উঠল সঞ্চারী। অনিক এবার সঞ্চারীকে ছেড়ে উঠে ঘরের ভিতরে যেতে যেতে বলল, আরে এখানেই কোথাও আছে ওরা, তুই চাপ নিস না। আমি রেডি হতে যাচ্ছি, বুঝলি? তুইও রেডি হয়ে নে, একটু পরে বেরোতে হবে তো আমাদের। সমুদ্রের দিকে তাকিয়ে জুস খাচ্ছে সঞ্চারী। সে ও অনিক দুজনেই আর্ট কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। প্রেমিক প্রেমিকার থেকে ঊর্ধ্বে এখন ওদের সম্পর্ক। প্রায় স্বামী স্ত্রীর সম্পর্ক ওদের দুজনের মধ্যে। বাকি রয়েছে শুধু বিয়েটা, তাহলেই 16 কলা সম্পূর্ণ। অনিক ও সঞ্চারী যখন রিসোর্ট থেকে বেরোচ্ছে তখন বাজে সকাল 11টা। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে সঞ্চারী এবার অনিককে প্রশ্ন করলো, এই, ওরা কিন্তু এখনো হোটেলে ফেরেনি, ফোনও ধরছে না। কোথায় গেল বলতো? বেশ উদ্বিগ্ন লাগছে ওকে। আরে সৌমিত্র আমায় কাল বলছিল মিলিকে একটা সারপ্রাইজ দেবে, আর ওদের তো আজকে আলাদা ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল। তুই ভুলে যাচ্ছিস বোধহয়। দেখ বেরিয়ে গেছে আগে কোথাও। ক্যামেরা চেক করতে করতে বলল অনিক। সঞ্চারীর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে অনিকের কথায় আশ্বস্ত হতে পারেনি। এর্টিগা গাড়ির দরজা খুলতেই যাবে অনিক, অমনি গাড়ির চালক তাকে বাধা দিল। গাড়ির রিজার্ভ আছে। অবাক হলো অনিক। সে বলল, আরে ভাই, কাল সন্ধেতে আমরাই তো রিজার্ভ করলাম এই গাড়িটা আজকে ঘুরতে যাওয়ার জন্য। ড্রাইভার সিটে বসেছিল। অনিকের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে সে বলল, তাতে কি এসে গেল? খোদ ডিআইজি সাহেবের বন্ধু কাল রাতে নিজের জন্য এই গাড়ি রিজার্ভ করেছেন, তোমরা অন্য গাড়ি দেখো। মাথা গরম হয়ে গেল অনিকের। সে বলল, আমরা আগে রিজার্ভ করেছিলাম, তাই আমরাই যাবো এই গাড়িতে। আপনার ডিআইজি সাহেবের বন্ধুকে অন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। সেটা বরং তোমরা কথা বলে দেখো, আমি তো ওনাকেই নিয়ে যাচ্ছি। ড্রাইভার ফোন ঘাঁটতে ঘাঁটতে অনিককে জানালো। সঞ্চারী বুঝল যে এবার একটা ঝগড়া বাঁধলো বলে। সে অনিকের হাত ধরে তাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলল, দেখ, ফালতু কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ও যদি না নিয়ে যেতে চায় তাহলে না যাক, আমরা অন্য গাড়ি করে নেব। কিন্তু ওর সাথে ঝগড়া করিস না। পুলিশের লোক যাচ্ছে ওই গাড়িতে, কি লাভ ওদের সাথে পাঙ্গা নিয়ে? সঞ্চারীর এই কথায় হিতে বিপরীত হলো। গলার স্বর আরো কয়েক গুণ বেড়ে গেল অনিকের। আমরা ওই গাড়িতেই যাব। পুলিশের চেনা বলে কি মাথা কিনে ফেলেছে নাকি? অন্যায়ের সামনে আমি মাথা নত করব না চারি, তুইও করিস না। প্রায় বক্তৃতা দিতে শুরু করলো অনিক। মাথায় হাত দিল সঞ্চারী। ছেলেটা গোয়ার তুমিতে মাহির। এইবার শুরু হলো ওর সাম্যতার বাণী। হঠাৎ একজনের আওয়াজে পিছনে ফিরে তাকালো সঞ্চারী। পুলিশ মানে যে খারাপ, এই ধারণাটা কিন্তু খারাপ। অনিকেও তাকালো সেই দিকে, এবং তাকাতেই সে থ হয়ে গেল। একজন বছর 35-এর লম্বা চওড়া মহিলা দাঁড়িয়ে আছে। খুব সুশ্রী বললেও কম বলা হবে তাকে। মহিলার চওড়া আঁটোসাঁটো গরম, টানা টানা কটা চোখ ও গোলাপের পাপড়ির মতো ঠোঁট। তার রসালো নরম ত্বক দেখে যে কোনো পুরুষ নিজের হুঁশ খুইয়ে ফেলবে। এ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। পরনে তার একটা টাইট সাদা টি শার্ট ও কালো জিন্স। তাকে দেখে অনিকের শরীরে একটা উষ্ণতা খেলে গেল। মহিলাটি এবার বলল, নমস্কার, আমি রম্ভা সেন। আমি একজন ফ্যাশন ডিজাইনার। কাল সন্ধ্যেতে আমি এই রিসর্টে এসেছি। অনিক নিজেকে সামলে নিয়ে এবার শান্ত গলায় বলল, নমস্কার ম্যাডাম, আমি অনিক রায়, আর ও আমার গার্লফ্রেন্ড সঞ্চারী। রম্ভা দুজনকে ভালো করে দেখে নিল। তারপর বলল, প্রবলেমটা কি নিয়ে শুনি?
হঠাৎ চেঁচামেচি হচ্ছে দেখে আমি চলে এলাম এখানে। অনিক এবার গলা অনেকটা নরম করে বলল, ম্যাম, এই গাড়িটা আমরা কাল সন্ধেতে বুক করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এখন ড্রাইভার আমাদের নিয়ে যেতে চাইছে না। বলছে কোন পুলিশের বড় কর্তার বন্ধু গাড়িটা নিজের জন্য বুক করে নিয়েছে। একটা হাসির ঝিলিক খেলে গেল রম্ভার মুখে। আসলে এই গাড়িটা আমি বুক করেছি আশেপাশে ঘোরার জন্য। সে মাথা চুলকে বলল। সঞ্চারী ও অনিকের মুখ এবার চুপসে গেল। অনিক নিচু গলায় এবার বলল, ম্যাম, এই মুহূর্তে অন্য গাড়ি পাওয়াটা বেশ মুশকিলের। আমরা কি করব তাহলে? রম্ভা অনিকের কাঁধে হাত রাখল। শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল অনিকের। রম্ভা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, চোখে যেন একটা অদ্ভুত ক্ষুধা মহিলার। দুজনের কাঁধে হাত রেখে এগিয়ে যেতে লাগলো গাড়ির দিকে। মলিন স্বরে সে হেসে বলল, তোমরা চিন্তামুক্ত হও, আসো আমরা একসাথে মিলে আজ মন্দারমণি ঘুরব, কেমন? আসো আসো। তারপর অনিক ও সঞ্চারী দুজনের কাঁধে হাত রেখে রম্ভা এগোতে থাকলো গাড়ির দিকে। সঞ্চারীর মুখে এবার হাসি ফুটল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তাহলে আর ভাববে না তো যে পুলিশের চেনা মানুষ মানে ঝামেলা? ব্যঙ্গের ছলে প্রশ্ন করল রম্ভা সঞ্চারীকে। একদম না। সঞ্চারী হাসি মুখে উত্তর দিল। তিনজন মানুষ গাড়িতে বসতেই গাড়ি রওনা দিল রিসর্ট থেকে। একটা মন্দিরের ভগ্নস্তূপের সামনে এসে কালো স্করপিও গাড়িটা হঠাৎ থেমে গেল। দামিনী দীপককে জিজ্ঞেস করলো, কি গো, গাড়ি থামলে কেন হঠাৎ? আরে আমি থামাইনি গো, আপনা থেকেই বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে ইঞ্জিনে কোনো গোলমাল হয়েছে। দামিনী চিন্তিত মুখে আবার প্রশ্ন করলো, তুমি আগে চেক করে আনোনি গাড়িটাকে? দীপক এবার বিরক্ত হলো। বোকার মতো কথা বলো না, আমি অনেকবার চেক করিয়েছি আগে। দাঁড়াও, আমি নেমে দেখছি। এই বলে দীপক নেমে গেল গাড়ি থেকে। আমিও নামছি। এই বলে দামিনীও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দামিনী এবার ভাঙা পোড়ো মন্দিরটার দিকে তাকালো। নাট মন্দির ছিল এটা, এখন একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। ওটাকে ঘিরে আছে জঙ্গল আর বুনো গাছপালা। মন্দিরের দিকে তাকিয়ে দামিনীর বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এই সকালেও কেমন যেন একটা অজানা আশঙ্কা হলো তার। হঠাৎ দামিনী একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মন্দিরটা থেকে ভেসে আসছে একটা গমগমে শব্দধ্বনি। ওম হ্রিং ক্রিং, ওম হ্রিং ক্রিং, ওম হ্রিং ক্রিং ক্রিং। যেন কেউ এক নাগারে কোনো মন্ত্র পাঠ করে চলেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল দামিনীর। এই এই আরে তুমি শুনতে পাচ্ছ? আমার কথাটা তুমি শুনছো? দীপকের গলার স্বরে সম্বিত ফিরল দামিনীর। হ্যাঁ, কি হয়েছে? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো দামিনী। দীপক হতভম্ব। সে এবার বলল, আমি তোমাকে এতক্ষণ ধরে বলে যাচ্ছি যে ইঞ্জিনটা গেছে, কিন্তু তুমি তো যেন অন্য কোনো দুনিয়াতে ছিলে। এই কি হয়েছে বলো তো তোমার? দামিনীর হুঁশ ফিরল এতক্ষণ যেন সে এক ঘোরে ছিল। এবার অনেকটা স্বাভাবিক লাগলো তার। দীপককে সে বলল, আমি যেন কার একটা গলার স্বর পাচ্ছিলাম। গলার স্বর? এখানে কোথায় তুমি কারো গলার স্বর পাবে? এইটা তো শুনশান একটা জঙ্গল গো। দীপক অবাক দৃষ্টিতে দামিনীকে বলল, কিন্তু আমি শব্দ পেয়েছি মাধব, সত্যি বলছি আমি, তুমি বিশ্বাস করো। দীপকের হাত চেপে ধরে বলল দামিনী। দামিনীর মুখে একটা ভয়ের প্রতিচ্ছবি খেলা করে গেল দেখল দীপক। দীপক দামিনীকে কাছে টেনে নিল। শক্ত করে দামিনীর হাত ধরে সে বলল, আমি তোমার সব কথা বিশ্বাস করি মিনি। এটা যে জঙ্গল, হতেই পারে কোনো শব্দ পেয়েছো তুমি, কিন্তু ওটা নিয়ে অত বেশি ভেবো না। দামিনী তাকালো দীপকের দিকে। একটু ধাতস্থ হলেও সমস্ত চিন্তা সে মন থেকে ঝেড়ে ফেলতে পারল না।
দীপক এবার আক্ষেপের সুরে বলল, কিন্তু এখন আমরা আগিয়ে যাব কি করে, এটাই যে প্রশ্ন হয়ে গেল ডার্লিং। কেন? গাড়িতে কি প্রবলেম হয়েছে? দামিনী প্রশ্ন করল। একটা সিগারেট ধরিয়ে দীপক উত্তর দিল, গাড়িটার ইঞ্জিনটা গেছে, গ্যারেজে নিয়ে যেতে হবে। এই কথা শুনে দামিনী বেশ ক্ষিপ্ত হলো। আচমকা এরকম খারাপ হয়ে গেল ইঞ্জিন? আমি বারবার বলেছিলাম গাড়িটা পুরো সার্ভিস করিয়ে আনো, কিন্তু না, তুমি তো আমার কথা শুনবে না। এবার বোঝো। ঝাঁঝি উঠল সে। দীপক শান্ত গলায় বলল, দোষারোপ করে কিছু হবে না, এখন আমরা কি করে এগোবো সেটা ভাবতে হবে। দামিনী আশেপাশে দেখে বলল, হেঁটে এগোনো ছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না। কিন্তু গাড়িটা এভাবে এখানে ফেলে যাওয়াটাও যে সেফ নয়। চিন্তিত স্বরে বলল দীপক। দামিনী পাল্টা উত্তর দিতে যাচ্ছিল এমন সময় একটা গাড়ির আওয়াজ পেল তারা। পিছনে ঘুরতেই দামিনী দেখল তাদের দিকেই এগিয়ে আসছে একটা গাড়ি। সাথে সাথে সাহায্যের জন্য হাত দেখাতে লাগলো তারা দুজন। গাড়িটা তাদের থেকে কিছু হাত দূরে থামল। গাড়ি থেকে নেমে এলো রম্ভা, অনিক এবং সঞ্চারী। দামিনীদের দিকে এগিয়ে এলো তারা। রম্ভা দামিনীকে প্রশ্ন করল, কি ব্যাপার? আপনারা দুজন এভাবে এই জংলা জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? আর বলবেন না, আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই এখানে আটকে পড়েছি। উত্তর দিল দামিনী। হ্যাঁ, আমরা এই একটু সাইট সিংয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন কি করব বুঝতে পারছি না একদম। চিন্তিত স্বরে বলল দীপক। তা আপনারা আমাদের সাথে চলুন, এভাবে এখানে একলা কেন দাঁড়িয়ে থাকবেন? বলল রম্ভা। কিন্তু আমাদের গাড়িটা? উদ্বিগ্ন স্বরে বলল দীপক। মুকেশ ড্রাইভার এই কথার উত্তর দিল, আমি একজন মেকানিককে চিনি বাবু, আমি ফোন করে বলে দিচ্ছি ওকে, ও এসে নিয়ে যাবে আপনার গাড়ি ওর গ্যারেজে। একদম চিন্তা করবেন না, গাড়ি আজ সন্ধ্যের মধ্যেই ও আপনাদের হোটেলে পৌঁছে দেবে। এরপর দীপক, দামিনী ও রম্ভা অনিক ও সঞ্চারীর সাথে তাদের গাড়িতে উঠল। এই দেখুন তো, আপনাদের সাথে আমাদের পরিচয়টাই হলো না ঠিক করে। বলল রম্ভা। দীপক ও দামিনী এবার নিজেদের পরিচয় দিল এবং বাকিরাও নিজেদের পরিচয় দিল একে অপরকে। দীপক যখন জানতে পারল যে তারা সকলে একই রিসর্টে উঠেছে, তখন সে চাপমুক্ত হলো। দীপক জজ শুনে রম্ভার মুখে একটা আনন্দের ভাব খেলে গেল। আমরা জজ সাহেব আর তার পত্নীকে লিফট দিয়েছি, এ যে দারুণ ব্যাপার। মিস্টার চৌধুরী, আই এম চার্মড, বলল সে। আরে না না, তেমন কিছু নই আমি মিস রম্ভা, বাট আপনার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। একটু লজ্জিত হয়েই বলল দীপক। এভাবেই গল্পগুজব করতে করতে গাড়ি করে তারা সবাই দুপুরটা মন্দারমণির অনেক জায়গা ঘুরল। তারপর সন্ধ্যাবেলায় গাড়ি রিসোর্টে ফিরল। হোটেলে ঢুকতেই দামিনীর ও বাকিদের চোখে পড়ল পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। সঞ্চারী ভুরু কুচকে অনিককে বলল, কি ব্যাপার রে, হোটেলে পুলিশ এসছে কেন? সঞ্চারীকে নিয়ে সে হোটেলের লবিতে ঢুকল। তাদের পিছন পিছন দীপক, দামিনী ও রম্ভা এলো। লবিতে ঢুকতেই একজন বছর 40-এর পুলিশ অফিসারকে দেখতে পেল সবাই। বেশ বলিষ্ঠ চেহারা। সে এবার সঞ্চারী ও অনিকের দিকে এগিয়ে এসে বলল, নমস্কার, আমি প্রফুল্ল তালুকদার, এখানকার ওসি। আপনারা এই অনিক চৌধুরী ও সঞ্চারী দাস? অনিক চিন্তা মেশানো স্বরে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু ইন্সপেক্টর, আপনি আমাদের খুঁজছেন কেন? ইন্সপেক্টর তালুকদার গম্ভীর গলায় বলল, বলছি, সৌমিলি ঘোষ ও সৌমিত্র চ্যাটার্জি কি আপনাদের সঙ্গে এখানে এসেছিল? সঞ্চারী এবার একটু বিরক্তি ও ভয় মেশানো গলায় বলল, হ্যাঁ, মিলি আর সৌমিত্র আমাদের বন্ধু, ওরা আমাদের সাথে এখানে এসেছে। কিন্তু কি হয়েছে ইন্সপেক্টর, প্লিজ খুলে বলুন। তালুকদার এবার বলল, আপনাদের দুই বন্ধুর লাশ আমরা কাছে ঝাউবন থেকে উদ্ধার করেছি আজ দুপুরে। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশুতে খেয়েছে, কিন্তু খুনের অ্যাঙ্গেলও আমরা উড়িয়ে দিচ্ছি না। বডি দুটো পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, পরশু রিপোর্ট আসবে। অনিক ও সঞ্চারীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে অফিসার? যাদের সাথে কাল সন্ধে অবধি হইহুল্লোড় করলো,
আজকে তাদের মৃত্যু সংবাদ পাচ্ছে? সঞ্চারী কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, কি করে? কখন? খুব সম্ভবত কাল রাতেই। কারণটা পোস্টমর্টম না হলে বোঝা যাবে না, তবে আমার ধারণা কোনো হিংস্র পশুর আক্রমণ। ফরেস্ট ডিপার্টমেন্টকেও খবর দিয়ে দিয়েছি। বলল তালুকদার। অনিক ও সঞ্চারী নিষ্পলকভাবেই চেয়ে রইল ওসি তালুকদারের দিকে। তালুকদার এবার বলল, মৃতদের পরিবারকে আমরা খবর দিয়েছি, তবে আপনাদের দুজনের কাছে একটা অনুরোধ, পোস্টমর্টম না হওয়া অবধি আমি যতদিন না বলছি আপনারা মন্দারমণি ছেড়ে যাবেন না। অনিক বলল, আমরা সত্যিটা জানার পরেই যাব ইন্সপেক্টর, আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, তাহলে আমি আসি। এই বলে ওসি তালুকদার বেরিয়ে গেল। দীপক, দামিনী ও রম্ভা এতক্ষণ সব শুনছিল। তারাও অবাক, তারাও হতবাক। ওসি বেরিয়ে যাওয়ার মুখেই দীপক তাকে নিজের পরিচয় দিয়ে বলল যে সে এখানেই আছে এবং যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে সে নিজেও সাহায্য করবে ওসিকে। তালুকদার জিভ কেটে বলল, ছি স্যার, আপনি ছুটিতে এসে এসবে জড়িয়ে পড়বেন? কোর্টে তো যাবেই ব্যাপারটা, তখন তো আপনাদের কাছ থেকে ঝাড় খেতেই হবে। আচ্ছা স্যার, আমি আসি। তারপর সে বেরিয়ে গেল রিসোর্ট থেকে। রম্ভা এবার সঞ্চারীর কাঁধে হাত রেখে বলল, আই এম সো সরি, তোমাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। সঞ্চারী কাঁপা কাঁপা গলায় বলল, কাল সন্ধে অবধি যাদের সাথে গল্প করলাম, আনন্দ করলাম, আজকে তাদেরই। উফ। অনিক তার কাঁধে হাত রেখে বলল, এখন আমরা ঘরে যাই, চল। সারাদিনের ক্লান্তি, তার উপর এইসব খবর, সবকিছু ঘরেই ডিসকাস করা যাবে। চ, ঘরে চ। দীপক এবার বলল, হ্যাঁ, সেই ভালো। তোমাদের কোনো প্রয়োজন হলে আমায় নিঃসংকোচে বলো, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলদিয়ায়, তোমাদের সাহায্য করতে পারবো। অনিক বলল, ধন্যবাদ স্যার, আমরা নিশ্চয়ই বলবো আপনাকে যদি কিছু হয়। স্যারটার না, দাদাই বলো আমায়। ঘরের মধ্যে বসে আছে দীপক ও দামিনী। বাইরে মাঝে মধ্যে মেঘ ডেকে উঠছে, খুব শীঘ্রই বৃষ্টি নামতে চলেছে। দামিনী বিছানায় বসে সিগারেটে টান দিয়ে বলল, দীপক, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমরা থাকাকালীন। এটা আমার কেমন যেন লাগছে, মনটা খুঁতখুত করছে জানো। দীপক দামিনীর হাঁটুতে শুয়ে, তার আঙুল খেলে যাচ্ছে দামিনীর শরীর জুড়ে। সেও সিগারেটে টান দিয়ে বলল, ব্যাপারটা সত্যি খুব প্যাথেটিক। আচ্ছা, ওই যে ওসি যে জঙ্গলি পশুর কথা বলল, সেটা যদি সত্যি হয় তাহলে তো আমাদেরও বিপদ হতে পারে। দামিনী বলল, আমাদের সবাইকেই একটু সাবধানে থাকতে হবে, বুঝলে মিনি? আর তো দুদিন আছি আমরা, তারপর তো হলদিয়া। তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল দীপক। আচ্ছা দীপ, ওসি খুনের অ্যাঙ্গেল সম্বন্ধে যেটা বলল সেটা কি তুমিও ভাবছো? প্রশ্ন করল দামিনী। দীপক এবার একটা গম্ভীর স্বরে উত্তর দিল, উড়িয়ে দিচ্ছি না মিনি। মন্দারমণিতে 4 জন বন্ধু এলো এবং তাদের মধ্যে 2 জন আকস্মিক ও নৃশংসভাবে মারা গেল। অথচ তাদের 2 বন্ধু কোনো খবর পর্যন্ত পেল না যতক্ষণ না পুলিশ রিসর্টে এসে জানালো। খুনের অ্যাঙ্গেল ওরাই কি করে বলো ডার্লিং? বাইরের পরিবেশ এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। তুমুল বেগে ঝোড়ো হাওয়া বইছে, তার সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে বৃষ্টি। রিসর্টের থেকে খানিক দূরের ঝাউবন লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো হাওয়ার দাপটে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে লাগলো চরে। প্রবল বজ্রপাতে কাঁপতে লাগলো গোটা এলাকা। দীপক এবার উঠে বসল। অ্যাশট্রেতে তার সিগারেটের টুকরো বিরাজমান। দামিনীকে সে সজোরে চেপে ধরে নিজের বাহু পাশে আবদ্ধ করে নিজের বুকে এক ঝটকায় টেনে নিল। সাথে সাথে পুরো হোটেলের কারেন্ট চলে গেল। অন্ধকার ওই ঘরে, ওই পরিবেশে দামিনীর বুকটা কেঁপে উঠল। দীপকের বুকে ঠেকে আছে তার স্তন।
একটা চাপা ক্ষুধা ফুটে উঠেছে দীপকের চোখে। দামিনী একটা বাঁকা হাসি হেসে বলল, কি মতলব জজ সাহেব? আপনার মতি গতি তো ঠিক সুবিধা লাগছে না। দীপক দামিনীর ঠোঁটের একদম সামনে এসে বলল, আজকে জঙ্গলে আমায় খুব বকছিলে তাই না? এবার আমি তোমার ক্লাস নেব। সঙ্গে সঙ্গে দামিনী কেঁপে উঠল। তার দুই পায়ের মধ্যেখানে হঠাৎ একটু ভিজে ভিজে লাগছে অনুভব করল সে। দীপকের আঙুল এখন তাকে ঘেঁটে দিচ্ছে। কাতর কাপা কাপা কামাতুর কণ্ঠে দামিনী বলল, এই এই এসব এত ঘটনার মধ্যেও তুমি নিজের কাজটা ঠিক করবেই না। ক্ষুধার্ত পশুর মতো চুম্বন আর কামড়ে দামিনীকে ফালা ফালা করে দিতে দিতে দীপক বলল, এটাই আসল কাজ। আজ তোমার দারুণ ক্লাস নেব ম্যাডাম। তীব্র বেগে নিজের অঙ্গুলি সঞ্চালন করতে লাগলো দীপক। দামিনীর নিঃশ্বাসের নিকোটিনের গন্ধে আর তার যৌনতার সুগন্ধে আরও ক্ষুধার্ত হয়ে উঠল দীপক। এক টানে সে নিজের স্ত্রীর সাদা টপটা টেনে খুলে দিল। তারপর এক নেকড়ের মতন ঝাঁপিয়ে পড়ল দামিনীর শরীরের উপর। দামিনী কপট ভনিতা করে বলল, ছাড়ো আমায়, অন্যদিন ক্লাস নিও, আজ টায়ার্ড লাগছে। বাঁকা হাসি হেসে উঠল দীপক। আজ তোমায় ছাড়বো না। এই বলে সে ধীরে ধীরে দামিনীর শরীরের দক্ষিণে প্রস্থান করতে গিয়ে তার দুই পায়ের মাঝে থেমে গেল। তারপর দীপক নিজের ক্ষুধা মেটাতে লাগলো। আস্তে, তুমি শুধরোবে না। কাঁপা কাঁপা লালসাময়ী গলায় ফিসফিসে উঠল দামিনী। তার সুখের বাঁধ আস্তে আস্তে ভাঙতে লেগেছে। পর মুহূর্তে দামিনী নিজের শরীরে একটা ধাক্কা অনুভব করল। তারপর একের পর এক সেই ধাক্কা একটা অদ্ভুত ছন্দ ধারণ করল। স্বামী স্ত্রী মেতে উঠল পৃথিবীর আদিম খেলায়। তাদের ঘামের গন্ধে গোটা ঘর ভরে উঠল। দামিনী তখন ক্রমাগত খিমচে যাচ্ছে দীপকের শরীরকে। হঠাৎ বাজ পড়ল বাইরে। সাথে সাথে দামিনীর যৌনতার বাঁধ ভাঙল। তার শরীর ভিজে গেছে দীপকের ভালোবাসায়। দীপককে আঁকড়ে ধরে শুয়ে রইল সে। মধ্যরাত। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ, কিন্তু ঝড় চলছে। সঞ্চারী বিছানায় শুয়ে শুয়ে ভাবছে। সৌমিত্র ও সৌমিলীর পাশবিক মৃত্যুর কথা ভাবলে তার শরীর এখনো শিউরে উঠছে। অনেকের দিকে দেখল সে। সারাদিনের ধকলে ছেলেটা অঘোরে ঘুমোচ্ছে। আবার সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সঞ্চারী। হঠাৎ তার বুকে একটা অসহ্য যন্ত্রণা শুরু হলো। তার চোখের কোণ ভিজে যেতে লাগলো। কিছু কথা যা সে মন থেকে মুছে ফেলতে চায় তা আজ হঠাৎ ফিরে ফিরে আসছে। সেই হোটেলের দিন, সেই মুহূর্ত, সেই উন্মাদনা। স্বীকার করতে লজ্জা নেই যে সে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছিল। সঞ্চারী জানে যে সেটা ভুল ছিল, কিন্তু তার মন আজ মানছে না। আবার তাকালো সে ঘুমন্ত অনিকের দিকে। ছেলেটার সাথে ইদানিং বেশ কিছু মাস ধরে তার টুকটাক ঝগড়া অশান্তি হয়ে চলেছে। সেই সব কিছুকে ঠিক করার জন্য এখানে তাদের আশা। আর এখানেই কিনা সঞ্চারী বুঝতে পারল না সে খুশি হবে না দুঃখী হবে। অনেককে বলতে তো তাকে হবেই। এসব ভাবতে ভাবতে চোখ লেগে এলো সঞ্চারীর। ঘুমের স্রোতে খানিকক্ষণের মধ্যেই সে হারিয়ে গেল। রাতের শেষ প্রহর। সমুদ্র সৈকতে ঢেউ আছড়ে পড়ছে। ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সৈকতের ওপর দাঁড়িয়ে আছে একজন শ্যামবর্ণ পুরুষ। তার পা ও সাদা ধুতিটা ভিজিয়ে দিচ্ছে নির্মল সমুদ্র। গায়ে জড়ানো লাল কাপড়টা
হাওয়ায় উড়ছে। সে দূর পানে চেয়ে রয়েছে। দেবলপুর থেকে গঙ্গাসাগরে এসেছিল সে। সেখান থেকে ফেরার সময় মন্দারমণির এক পুরনো শিব মন্দিরে তপস্যা করে উত্তরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এখানে এসে সে এক ভয়ঙ্কর শক্তির আভাস পেয়েছে। এই শক্তি সৃষ্টির নিয়ম ভেঙে তৈরি করা এক শক্তি। মানুষকে বিনা কারণে হত্যা করা এই শক্তির কাজ। আবার দূরপানে চাইল সেই পুরুষ। তারপর চোখ বন্ধ করে সে জপ করতে লাগলো। ওম নমঃ গুরুদেবায় শস্ত্রায় নমঃ। ওম নমঃ গুরুদেবায় শস্ত্রায় নমঃ। ওম নমঃ গুরুদেবায় একাগ্রতায় নমঃ। ওম নমঃ গুরুদেবায় যুদ্ধায় নমঃ। ওম নমঃ গুরুদেবায় নরসিংহায় নমঃ। এবার সে চোখ খুলল। তার চোখে একটা চমক খেলে গেল। বালিতে রাখা নিজের রামদাটা তুলে কোমরে বেঁধে নিল সে। চোয়াল শক্ত হলো তার। নৃসিংহ বর্ধন তান্ত্রিকের শিষ্য সে। ধর্ম রক্ষা করা তার দায়িত্ব। এখানে বিরাজ করা অপশক্তিকে সে নষ্ট করে তবেই মন্দারমণি থেকে যাবে। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল সে। সূর্যের প্রথম কিরণ এসে পড়ল তার গায়ে। সকালে দীপক ও দামিনী সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক করছিল। এমন সময় তারা থামল এক মহিলা কণ্ঠের ডাকে। হাকিম দম্পতি কি আমায় পারমিশন দেবেন তাদের সাথে হাঁটার? দীপক ও দামিনী ফিরে তাকাতেই দেখল দাঁড়িয়ে আছে রম্ভা। একটা স্পোর্টস ব্রা ও টাইট সোয়েট প্যান্ট তার পরনে। সূর্যের ক্ষীণ কিরণে তার দুধে আলতা গায়ের রং যেন আরো ঠিকরে উঠছে। দীপকের শরীরে একটা অদ্ভুত অনুভূতি খেলে গেল। দামিনী হাসি মুখে বলল, আরে নিশ্চয়ই মিস রম্ভা, আসুন আসুন। রম্ভা তাদের সাথে হাঁটতে লাগলো। সে দীপককে প্রশ্ন করল, আচ্ছা মিস্টার চৌধুরী। দীপক। রম্ভাকে থামিয়ে বলল দীপক। আমাকে শুধু দীপকই বলুন, নইলে বুড়ো লোক মনে হয়। বেশ বেশ, দীপক। আচ্ছা, আপনি কি মনে করছেন বলুন তো এই অনেকের বন্ধুদের মৃত্যুর ব্যাপারে? আফটার অল আপনি একজন জজ। প্রশ্ন করল রম্ভা। দীপক সমুদ্রের দিকে তাকিয়ে উত্তর দিল, ব্যাপারটা বেশ ঘোরালো রম্ভা। পশুর হামলা হতে পারে, আবার খুনও হতে পারে। যতক্ষণ না পোস্টমর্টেম হচ্ছে ততক্ষণ বলা খুব শক্ত। আর যদি অলৌকিক কিছু হয়? রহস্যময় স্বরে প্রশ্ন করল রম্ভা। মানে? হাঁটা থামিয়ে প্রশ্ন করল দামিনী। হেসে উঠল রম্ভা। হ্যাঁ, ধরুন এই হত্যাগুলোর পিছনে কোনো অলৌকিক শক্তির হাত থেকে থাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে? দীপক একটা বাঁকা হাসি হেসে বলল, তাহলে আর পুলিশ কি করতে পারবে বলুন? সেক্ষেত্রে ওইসব ওঝা টোঝা নিয়ে এসে ব্যাপারটা মেটাতে হবে। রম্ভা তাকিয়ে রইল দীপকের হাসি মুখের দিকে। রম্ভার চোখে যেন খেলে গেল লালসার একটা হাতছানি। ব্যাপারটা নজর এড়ালো না দামিনীর। সেবার দীপকের হাত শক্ত করে চেপে ধরে বলল, পুলিশ ভাবুক এই ইনভেস্টিগেশন নিয়ে, আমরা আপাতত হোটেলে ফিরি। রম্ভা বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলুন ফেরা যাক। তারা তিনজন রিসর্টের দিকে এগোতে লাগলো। রিসোর্টে জলখাবার খেতে খেতে দীপক অনিককে জিজ্ঞেস করল, আজকে তোমাদের কি প্ল্যান অনিক? অনিক ব্রেড টোস্টে কামড় বসিয়ে বলল, তেমন কিছু নয় দাদা, আজকে সৌমিলি আর সৌরভের সাথে মিলে আমাদের প্ল্যান বানানোর কথা ছিল। কথাগুলো বলতে বলতে তার গলার স্বরে ব্যথা ফুটে উঠল। সঞ্চারী তার কাঁধে হাত রাখল। সে দীপককে বলল, আমরা বেরোবো দাদা, যদি তোমরা আজ কোথাও বেরো।
ইচ্ছে তো আছে বেরোনোর, কিন্তু কোথায় যাব তা এখনো ঠিক করিনি। আচ্ছা, আমরা যদি তাজপুর ঘুরে আসি আজ? আজ আবহাওয়া ভালো, বেশ আরাম করে ঘোরাও হবে এবং সবার মনও ভালো হয়ে যাবে। বলল রম্ভা। রম্ভার এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেল। সকলে ঠিক করলো দুপুর করে তাজপুরে ঘুরতে যাওয়া হবে। সকাল থেকেই অন্য দিনের তুলনায় সঞ্চারীকে কেমন যেন চুপচাপ লাগছিল অনিকের। তাজপুর রওনা দেওয়ার আগে এবার অনিক আর প্রশ্ন না করে পারল না। এই কি হয়েছে? সকাল থেকে দেখছি তুই এমন চুপচাপ কেন? কি হয়েছে? সৌমিলির ব্যাপারটা আমাকেও কম ধাক্কা দেয়নি, কিন্তু তুই এমন গম্ভীর হয়ে গেলে আমি কি করে সাহস পাবো বল? সঞ্চারী তাকালো অনিকের চোখের দিকে। মেয়েটার চোখে এখনো একটা আলাদা চাহনি। এরকম চাহনি অনেক কোনো দিন দেখেনি। আমি প্রেগনেন্ট অনেক। মার্জিত কিন্তু দৃঢ় স্বরে বলল সঞ্চারী। অনেক হতভম্বের মতো তাকিয়ে রইল। তার চক্ষু ছানা বড়া। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। তার মানে আমি বাবা হতে চলেছি? কাঁপা কাঁপা স্বরে কথাটা বলল অনিক। মাথা নাড়ালো সঞ্চারী। সঙ্গে সঙ্গে সঞ্চারীকে কোলে তুলে চেঁচিয়ে উঠল অনিক। ইয়েস, ইয়াহু, আমি আমি বাবা হব। থ্যাংক ইউ সঞ্চারী, আই লাভ ইউ, আই লাভ ইউ। বয়ফ্রেন্ডের এত আদর সোহাগে চোখে জল চলে এলো সঞ্চারীর। সেবার একটা প্রশ্ন করলো, এবার আমায় বিয়ে করবি তো অনেক? আজকেই বাবা মাকে তারিখ দেখতে বলছি ম্যাডাম। অনিক তার গাল টিপে উত্তর দিল। আচ্ছা বেশ, এবার আমরা রওনা দিই চল। ঘর থেকে বেরোনোর সময় সঞ্চারী নিচু গলায় অনিককে বলল, এই ভালো খবরটা এখন শুধু আমরা নিজেদের মধ্যেই রাখি প্লিজ। একেই যা হয়েছে আমাদের বন্ধুদের সাথে, আমি চাই না কাল যাদের সাথে আলাপ হলো তারা কিছু জানুক, আমাদের খুশিতে নজর লাগুক, সেটা আমি চাই না অনেক। অনিক সঞ্চারীর কপালে চুমু খেয়ে বলল, অ্যাজ ইউ উইশ ম্যাডাম। এই বলে তারা লনে দাঁড়িয়ে থাকা গাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাজপুর ঘুরে বেশ ভালো সময় কাটিয়ে যখন দীপক, দামিনী ও বাকিরা গাড়িতে এসে পৌঁছালো, তখন প্রায় সন্ধে 7:30 বাজে। কিন্তু গাড়ির কাছে আসতেই তারা সবাই চমকে উঠল। গাড়ির দরজা হাট করে খোলা। ড্রাইভার মুকেশও গাড়িতে নেই। গাড়ির সিটে, জানলার কাঁচে লেগে আছে গাঢ় লাল তরল। রক্ত, রক্ত, এই যে রক্ত দীপক। ভয়ার্ত স্বরে চেঁচিয়ে উঠল দামিনী। তার চোখ বিস্ফারিত। তাই তো, আর আমাদের ড্রাইভার কই গেল? অবাক হয়ে প্রশ্ন করল দীপক। সবাই গাড়ির ভিতর এবং আশেপাশে দেখতে লাগলো। গাড়ির সিট থেকে এক টানা রক্তের দাগ সোজা পাশের জঙ্গলের দিকে চলে গেছে। ভয়ে সারা শরীর কেঁপে উঠল সবার। রম্ভা চিন্তিত গলায় সবাইকে বলল, এই রক্তের দাগ তো খুব ভয়ঙ্কর কিছুর একটা ইঙ্গিত দিচ্ছে আমাদের। আচ্ছা, আমাদের এখন কি করণীয়? সঞ্চারী শক্ত করে অনিকের কাঁধ চেপে ধরে বলল, আমাদের এক্ষুনি এখান থেকে পালানো উচিত। এই জায়গা অভিশপ্ত। আমাদের সাথে এখানে আসার পর থেকে যা যা হচ্ছে তা কোনো কিছুই স্বাভাবিক নয়। প্লিজ এখান থেকে চলো। কিন্তু আমরা ড্রাইভারকে ছাড়া যাব কি করে? আর রক্তের দাগ দেখে মনে হচ্ছে তো খুব ভয়ঙ্কর কিছু হয়েছে ড্রাইভারের সাথে। চিন্তিত স্বরে বলল অনিক। দীপক পাইনের জঙ্গলের দিকে চেয়ে বলল, রক্তের দাগটা জঙ্গলের মধ্যে চলে গেছে, মনে হচ্ছে আমাদের ড্রাইভারকে ওদিকেই পাওয়া যাবে। কথাটা শুনেই সকলের বুক কেঁপে উঠল। পাইন বনের দিকে তাকাতেই তাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা আতঙ্কের স্রোত নেমে গেল। অন্ধকার ঘনিয়ে এসেছে চারিদিকে। অনিক এবার বলল, আমাদের মুকেশ ড্রাইভারকে খুঁজতে যাওয়া উচিত। ও নিশ্চয়ই খুব ভয়ঙ্কর বিপদে রয়েছে। ওকে ছাড়া আমরা কি করে ফিরে যেতে পারি?
এই কথায় সঞ্চারী গর্জে উঠল। তোর মাথা খারাপ হয়েছে অনেক? একটা ড্রাইভারের জন্য আমরা নিজেদেরকে খামোখা বিপদে ফেলবো? স্পষ্ট বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ওকে আক্রমণ করে নিয়ে গেছে। আমাদের এখন উচিত জলদি মন্দারমণিতে ফিরে গিয়ে ওসি তালুকদারকে খবর দেওয়া। সব জিনিস পুলিশই পারবে হ্যান্ডেল করতে। বাঁচাও বাঁচাও! সঞ্চারী শক্ত করে চেপে ধরল অনিকের হাত। দামিনীও দীপকের গায়ে ঘেঁষে গেল। রম্ভার মুখ শুকিয়ে গেছে। দীপক বলল, এটা তো মুকেশ ড্রাইভারের গলা। আর ওর চিৎকারটা বনের ভিতর থেকে এলো। অনিক এবার চোয়াল শক্ত করে দৃঢ় গলায় বলল, মুকেশ এখনো বেঁচে আছে এটা স্পষ্ট। এও স্পষ্ট সে যে ভয়ঙ্কর বিপদে। অন্যরা কি করবে আমি জানি না, কিন্তু আমি জঙ্গলে যাচ্ছি। মুকেশকে আমি মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। শেষ কথাটা সে সঞ্চারীর দিকে তাকিয়ে বলল। মেয়েটার মুখ ভয়ে ও কষ্টে কাঁচুমাচু হয়ে এসেছে। এবার দীপক বলল, আমিও যাব তোমার সাথে অনেক। আমি ওসি তালুকদারকে ফোন করে দিচ্ছি ফোর্স নিয়ে আসার জন্য। এই বিপদের ঘড়িতে আমিও আপনাদের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোবো। দৃঢ় স্বরে বলল রম্ভা। দীপক চোখের ইশারায় রম্ভাকে ধন্যবাদ জানালো। দামিনী ও সঞ্চারী কিন্তু ইতস্তত করা থামালো না। দীপক ও অনিক তাদেরকে নিজেদের কাছে টেনে নিল। সবাই বনের মধ্যে প্রবেশ করল। জঙ্গলের গভীর এক প্রান্ত। ধীরে ধীরে অনেকটা এগিয়ে চলে এসেছে 5 জন মানুষ। রক্তের দাগ জঙ্গলের এইখানে এসে হঠাৎই মিলিয়ে গেছে। দীপক ভালো করে আশপাশটা দেখল। বিভিন্ন ধরনের গাছগাছালি ও ঝোপঝাড়ে ভর্তি চারিদিক। সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে, কিন্তু জঙ্গলের এই প্রান্তে মনে হচ্ছে মধ্যরাত। চাঁদের আলো রেখা পর্যন্ত পড়ছে না মাটিতে। রম্ভা জঙ্গলের নিস্তব্ধতা ভঙ্গ করে এবার বলল, অদ্ভুত ব্যাপার, মুকেশ ড্রাইভারের তো কোনো চিহ্নই নেই এখানে। ওর কি হলো? দীপক এবার চিন্তিত কণ্ঠে বলল, রক্তের দাগটাও এখানে এসে মিলিয়ে গেছে। তার মানে এত অবধি মুকেশকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এরপরেও কোথায় গেল? ব্যাপারটা আমার ভালো লাগছে না। দামিনী চারপাশটা দেখল। জঙ্গলের এই জায়গাটার বাতাসের মধ্যে একটা চাপা ভাব আছে। থম মেরে আছে চারিদিকটা, যেন এখানে লুকিয়ে আছে ঘোর অমঙ্গল। সঞ্চারী এবার দীপককে বলল, দাদা, ওসি কখন আসবে বলল? দীপক উত্তর দিল, উনি বললেন যে 20 মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু আধ ঘন্টা তো হয়ে গেল দীপক, পুলিশ তো এখনো পৌঁছলো না। উদ্বিগ্ন স্বরে বলল দামিনী। পুলিশকে কখনো ঠিক সময় পাওয়ার কথা ভাবা উচিত নয়। তাচ্ছিল্যের স্বরে মন্তব্য করল অনিক। সঞ্চারী চটে গেল এই কথায়। সে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় গোটা জঙ্গল কাঁপিয়ে দিল একটা অট্টহাসি। সকলে থমকে গেল। অট্টহাসিতে সবার কলিজা কেঁপে উঠেছে, যেন নরকের গহ্বর থেকে এলো হাসিটা। কে 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 অমন করে হাসলো? প্রবল উৎকণ্ঠায় প্রশ্ন করল দামিনী। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। কোনো জঙ্গলি পশুর মনে হচ্ছে। ভুরু কুঁচকে বলল অনিক। রম্ভা এবার দৃঢ় স্বরে বলল, না, এটা কোনো জন্তুর আওয়াজ হতে পারে না। এমন ভয়ঙ্কর হাসি আমি কখনো শুনিনি আগে। এ যেন পৈশাচিক কিছুর উল্লাসধ্বনি। সঞ্চারী এবার অনিকের কলার ধরে ঝাঁঝিয়ে উঠল। আমি বারবার বলছিলাম এই জঙ্গলে না আসতে, তারপরেও তুই জেদ করে এলি। এবার দেখ কোন ফাঁদে আমরা ফেসে গেছি, ভগবান জানে। আয় ঈশ্বর। অনিক কোনো মতে সঞ্চারীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। দামিনী ও দীপকের হাত শক্ত করে চেপে ধরেছে। হঠাৎ রম্ভার চিৎকারে তারা সকলে থমকে গেল। রম্ভা সোজা একটা বহু প্রাচীন অশ্বত্থ গাছের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠেছে। সবাই সেদিকে তাকালো এবং সকলের রক্ত
জল হয়ে গেল এক লহমায়। অন্ধকার ভেদ করে তারা দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। গাছটার ডালে ঝুলছে মুকেশের দেহ। না, দেহ না, বলা ভালো তার অর্ধভুক্ত দেহ। পেটের নিচের অংশটা নেই, সেখানে ঝুলছে মুকেশের নাড়ি ভুঁড়ি ও মাংস। এই দৃশ্য দেখে প্রায় মূর্ছা যাচ্ছিল সঞ্চারী। কোনো ক্রমে অনিক তাকে সামলালো। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ক্রন্দনরত গলায় দামিনী বলল, আমরা কেউ বাঁচবো না। এই জঙ্গলে কোনো ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে, সেই নিশ্চয়ই মেরেছিল সঞ্চারের বন্ধুদের। আমরাও রেহাই পাবো না দীপক, রেহাই পাবো না। দীপক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। তুমি শান্ত হও, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। অনিক, অনিক, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আর এক মুহূর্তও এখানে নয়। অনিক বলল। তার চোখে মুখেও এখন আতঙ্ক স্পষ্ট। রম্ভা পাথরের মতো দাঁড়িয়েছিল। তাকে ধরে কোনো মতে দীপক সরিয়ে আনার চেষ্টা করল। এবার সঞ্চারী ধীর গলায় বলে উঠল, কোনো লাভ হবে না। আমরা এই জঙ্গলে আটকে পড়েছি। যেই শক্তি মুকেশকে মেরেছে সে আমাদেরও ছাড়বে না। তুমি আমার সাথে চলো, কিচ্ছু হবে না আমাদের। অনিক সঞ্চারীকে নিয়ে এগোতে গেল। ঠিক এমন সময় সবাই দেখল তাদের দক্ষিণ দিক থেকে একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। ভয়ে তটস্থ হয়ে গেল সকলে, কিন্তু পরক্ষণেই সবার ধরে যেন প্রাণ এবং মনে আশা ফিরে এলো। তাদের সামনে এসে দাঁড়িয়েছে ওসি তালুকদার। স্যার আপনি? সঞ্চারী অবাক হয়ে বলল, স্যার ওদের বাঁচান। এই দেখুন আমাদের ড্রাইভারের কি করুণ অবস্থা হয়েছে স্যার। মুকেশের ঝুলন্ত লাশের দিকে দেখিয়ে বলল সঞ্চারী। ওসি তালুকদার সবাইকে একবার জরিপ করে নিল। তারপর শান্ত গলায় বলল, আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা আমার সঙ্গে শীঘ্রই আসুন। এই জঙ্গল থেকে তাড়াতাড়ি আপনাদের বার করা আমার দায়িত্ব। আপনাদের ড্রাইভারের লাশ ফোর্স এসে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু ইন্সপেক্টর, আপনি একা এলেন, ফোর্স নিয়ে এলেন না কেন? আমি তো আপনাকে ফোর্স নিয়ে আসতেই বলেছিলাম। মন্তব্য করল দীপক। তার দিকে চেয়ে গম্ভীর স্বরে ওসি তালুকদার বলল, ফোর্স নিয়ে আমি আসতাম, কিন্তু আমার টিম একটু কাঁথিতে ব্যস্ত ছিল, তাই আমি নিজে ছুটে এলাম আপনাদের জন্য। কিন্তু ওরা খুব শীঘ্রই এখানে এসে পড়বে। আপনারা আমার সাথে আসুন, এই বন থেকে দ্রুত বেরোতে হবে। এখানে আর এক মুহূর্ত থাকা আমাদের কারোর জন্য ঠিক নয়। আসুন আসুন। দামিনী এই কথায় সায় জানিয়ে বলল, ইন্সপেক্টর ঠিক বলেছে। দীপক আর কথা বাড়িও না, চলো আমরা জলদি বেরোই। সবাই এবার একসাথে ওসি তালুকদারের পিছন পিছন হাঁটতে আরম্ভ করল। রম্ভার হাত পা এখনো ঠান্ডা হয়ে আছে। খুব সাহসী ও একরোখা মহিলা সে, কিন্তু আজ সে যা চাক্ষুষ করেছে তাতে তার সমস্ত সাহস কর্পূরের মতো উবে গেছে। এই প্রথম তার ভয় লাগছে। বেশ কয়েক মিনিট কেটে গেল হাঁটতে হাঁটতে। সঞ্চারীর কিন্তু এবার একটা চাপা অস্বস্তি হতে শুরু করলো। সে লক্ষ্য করেছে যে এই রাস্তাটা দিয়ে কিন্তু তারা ঝাউবনে প্রবেশ করেনি। বেরোনোর জায়গায় যেন ঝাউবনের আরো গভীরে চলে যাচ্ছে তারা। ওসি তালুকদার কেন তাদের ভুল দিকে নিয়ে যাচ্ছে? বিপদের ডঙ্কা বেজে উঠল সঞ্চারীর বুকের মধ্যে। অনিককে সে কানে কানে বলল, অনিক, আমরা এতক্ষণ ধরে হেঁটেই চলেছি, কিন্তু তুই লক্ষ্য কর আমরা জঙ্গলের আরো ভিতরে চলে এসেছি। আমার ভালো লাগছে না অনিক, পুরো ব্যাপারটা আমার ভালো লাগছে না। খুব কু ডাকছে আমার মন। অনিক নিজেও ব্যাপারটা অনুধাবন করতে পেরেছে। তার চোয়াল শক্ত হলো। নিজের প্রেমিকা ও হবু সন্তানকে রক্ষা তাকেই করতে হবে। সে হাঁটা থামিয়ে এবার উঁচু গলায় বলল, ওসি তালুকদার, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? এই রাস্তা তো ঝাউবন থেকে বেরোবার নয়, আমরা তো আরো গভীরে এসে যাচ্ছি। ওসি তালুকদার এবার হাঁটা থামালো। শীতল কণ্ঠে সে বলল, এটাই তো তোদের গন্তব্য, তোদের অন্তিম গন্তব্য। সবাই হাঁটা থামালো। তাদের চোখ
বিস্ফারিত। এ কার গলা? নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না তারা। এই অট্টহাসি তো তারা শুনেছিল মুকেশের লাশ আবিষ্কার করার সময়। এবার আস্তে আস্তে সবার দিকে ফিরে তাকালো ওসি তালুকদার। না, বরং বলা ভালো ওসি তালুকদার রূপী পিশাচি। ধীরে ধীরে বদলে যাচ্ছে তার রূপ। এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড কুৎসিত এক নারী মূর্তি। তার সমস্ত দেহে ছাই ভস্য, লাল চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তার মুখমণ্ডল অতীব ভয়ঙ্কর ও হিংস্র। তার চুলে জটা পাকানো, হাতে পায়ে কালো ধারালো নখ, গলায় ঝুলছে নারী ভুঁড়ির মালা। রক্ত জল করা হাসি হেসে উঠল সেই পিশাচিনী। তালুকদার আমার গোলাম, ও অমরত্ব চেয়ে আমায় নিজের দেহে আমন্ত্রণ করেছিল। সেই থেকে আমি অর্ধচণ্ডালী, এই শরীরের মালিক। গর্জে উঠল অর্ধ চণ্ডালী। তার কালো লকলকে জিভ থেকে লালা পড়ছে এতজন শিকারকে দেখে। দীপ, দীপ পালাও! চিৎকার করলো দামিনী। সঙ্গে সঙ্গে দীপক তাকে নিয়ে দৌড় লাগালো। রম্ভাও ছুটতে লাগলো। সঞ্চারী এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল সমস্ত ঘটনা। অনিক তার হাত ধরে টান দিয়ে বলল, সঞ্চারী চল, আমাদের পালাতে হবে এখান থেকে। হুঁশ ফিরল এবার সঞ্চারীর। সে ছুটতে লাগলো অনিকের সাথে। পিছন থেকে হাসির আওয়াজ এলো। বৃতা, বৃতা এত পরিশ্রম করছিস, এই জঙ্গল থেকে কেউ বেঁচে বেরোতে পারবে না, কেউ না। সকলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অনিকার সঞ্চারী জঙ্গলের দক্ষিণ দিকে দৌড়ে চলল, কিন্তু সঞ্চারী হাঁপিয়ে পড়তে লাগলো। আমি 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 আর পারবো না, অনিক, আর পারবো না। হাঁপাতে হাঁপাতে বলল সে, আর একটু গেলেই আমরা ঠিক জঙ্গল থেকে বেরিয়ে পড়বো, দেখিস। তুই হার মানিস না সঞ্চারী। অনিক সাহস জোগানোর জন্য বলল। পিছ থেকে ভেসে আসছে অর্ধচণ্ডালিনীর অট্টহাসি। তাদেরকেই মূল লক্ষ্য বানিয়েছে সেই পিশাচিনী বুঝতে পারল সঞ্চারী। হবু সন্তানের কথা ভেবে সে দৌড়ানো থামালো না, কিন্তু বেশিক্ষণ সে দৌড়াতে পারল না। একসময় সে মাটিতে হাঁপাতে হাঁপাতে লুটিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল অনিক, চারি, চারি ওঠ, পিশাচি আমাদের খুব কাছে এসে গেছে, চারি প্লিজ ওঠ। দম নেওয়ার চেষ্টা করতে করতে সঞ্চারী বলল, আমি পারবো না অনিক, আই জাস্ট কান্ট। এমন সময় তারা দেখল যে দীপক, দামিনী আর রম্ভা তাদের দিকেই ছুটতে ছুটতে আসছে। আশার আলো জেগে উঠল অনিকের মুখে। সে বলে উঠল, দীপকদা, রম্ভা ম্যাম, সঞ্চারীকে একটু সাহায্য করুন, ও উঠতে পারছে না। দীপক ও দামিনী এসে সঞ্চারীকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করতে লাগলো, কিন্তু সঞ্চারী পারল না। তার চোখ বুজে আসছে। এমন সময় অনেক ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ও কটু গন্ধ পেল। পিছনে ফিরতেই তার হৃদযন্ত্র প্রায় বন্ধ হয়ে এলো। অর্ধচণ্ডালিনী নিঃশব্দে কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে তা সে বুঝতেই পারেনি। সজোরে গলা টিপে অনেককে শূন্যে তুলে ধরল পিশাচিনী। দীপক, দামিনী, রম্ভা কেউ নিজের জায়গা থেকে নড়তে পারল না। অনেকের ছটফটানি দেখে চোখে জল চলে এলো সঞ্চারীর, কিন্তু সে যে অক্ষম। ধীরে ধীরে হাতের ধারালো নখ দিয়ে অর্ধচণ্ডালিনী অনেকের গলার ওপর চাপ বাড়াতে লাগলো। নখের আঁচড়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। ব্যথায় চিৎকার করে উঠল অনিক।
আর কয়েক সেকেন্ডে তার মাথা ধর থেকে আলাদা করে দেবে অর্ধ চণ্ডালিনী। তার সংসার করা, বাবা হওয়া সব অপূর্ণ হয়ে যাবে। এই ঝাউবনে পড়ে থাকবে তার, সঞ্চারী এবং তার বাকি সঙ্গীদের অর্ধভুক্ত লাশ। দৃষ্টি ঝাপসা হয়ে এলো অনিকের। হৃদযন্ত্র প্রায় বন্ধ হয়ে এলো। হঠাৎ একটা জ্বলন্ত রামদা সজোরে উড়ে এসে ছিন্ন করে দিল অর্ধ চণ্ডালিনীর হাত। আর্তনাদ করে উঠল পিশাচি। ধপ করে মাটিতে পড়ল অনিক। কাশতে কাশতে সে সঞ্চারীর কাছে গেল। মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে গেছে। একজন পেশিবহুল পুরুষ এগিয়ে আসছে। তার গায়ে একটা লাল বস্ত্র ও পরনে সাদা ধুতি। হাওয়ায় উড়ছে তার ঘন কালো কেশ। লম্বা কালো দাড়ি ও বুকে একটা পুরনো ক্ষত চিহ্ন সাক্ষী তার জীবনের সকল অগ্নি পরীক্ষার। গোটা ঝাউবন গর্জে উঠল তার মন্ত্রধ্বনিতে। চন্দ্রশেখর 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 পাহিমম, চন্দ্রশেখর 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 রক্ষমম। হঠাৎ চারপাশটা এক অদ্ভুত রোশনাইতে ভরে উঠল। সকল পাপ, সকল অশুভ জিনিস যেন এক ঝটকায় মুছে গেল। কুণ্ডলীকৃত কুণ্ডলী স্বর কুণ্ডলং বৃষবাহনং নরদাদি মুনিশ্বর স্তৌত বৈভবং ভুবনেশ্বরম অন্ধকান্তকমশ্রিতামর পাদপং সমণান্তকং চন্দ্রশেখর 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 রক্ষমম। অর্ধ চণ্ডালিনীর শরীর এবার গলতে শুরু করলো। চারিদিকে প্রবল ঝড় উঠল। অনিক এবং বাকিরা অবাক হয়ে দেখতে লাগলো শুধু। ভেষজং ভবরোগিণমখিল পদমপহারিণং দক্ষযজ্ঞ বিনাশানং ত্রিগুণাত্মকং ত্রিবিলোচনম ভক্তি মুক্তি ফলপ্রদং সকলাগ সংঘ নির্বাহণং চন্দ্রশেখর 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 রক্ষমম। পুরুষটির মন্ত্রধ্বনিতে ছটফট করতে লাগলো অর্ধ চণ্ডালী। চুপ কর, চুপ কর, আমার সর্বাঙ্গ জ্বলছে, চুপ কর। পুরুষটি এবার একদম অর্ধ চণ্ডালিনীর কাছে চলে এসেছে। তার চোখে মুখে ঐশ্বরিক তেজ ঠিকরে পড়ছে। সে গর্জে উঠল। বিশ্ব সৃষ্টি বিধায়কং পুনরেব পালন তৎপরং সংহরং তম ওপি প্রবঞ্চ বশেষ লোক নিবাসীনম ক্রীডং ইয়াত মহোন্নিশং গণনাথ যৌদ সমন্বিতং চন্দ্রশেখর 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 রক্ষমম। তখনই আকাশে প্রবল বিদ্যুৎ চমকে উঠল এবং অর্ধ চণ্ডালিনীর উপর বজ্রাঘাত হল। নিমেষে ছাই হয়ে গেল ভয়ঙ্করী সেই শক্তি। আবার ঝাউবন শান্ত হল। পুরুষটি এবার রামদাটা মাটি থেকে তুলে নিজের কোমরে বাঁধল। তারপর সে সবাইকে বলল, আপনাদের আর কোনো চিন্তা নেই, শয়তানের সমাপ্তি ঘটেছে। আপনারা আমার সাথে আসুন। এতক্ষণ যা হলো তা দেখে দীপক হতভম্ব হয়ে গেছে। দামিনী, রম্ভা, অনিক ও সঞ্চারীরও প্রায় একই অবস্থা। লোকটা এবার স্মিত হেসে বলল, আপনাদের আর কোনো ভয় নেই। বীরভদ্র তান্ত্রিকের আশ্রয়ে থাকা কারুর কোনো ক্ষতি করে এমন সাধ্য কোনো শক্তির নেই। নির্দ্বিধায় আপনারা আসুন আমার সাথে। সবাই বীরভদ্রের পিছন পিছন হাঁটতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে পৌঁছালো সেই জায়গায় যেখানে তাদের গাড়ি দাঁড়িয়েছিল। দামিনী এবার বলল, আমি আপনার আওয়াজ কালকে শুনেছিলাম মন্দারমণির একটা ভাঙা মন্দিরের কাছে, যখন আমাদের গাড়ি খারাপ হয়েছিল তখন। বীরভদ্র হাসি মুখে বলল, ঠিকই শুনেছিলেন। আমি এখান দিয়েই যাচ্ছিলাম, কিন্তু একটা ভাঙা শিব মন্দির আমার নজরে পড়ে। সেটার ভিতরটা আমি পরিষ্কার করে ধ্যানে বসি। তখনই আমি দেখি এই জায়গায় এক পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। এও দেখতে পাই যে সে একজন গুরুত্বপূর্ণ মানুষের শরীরে বাসা বেঁধে তার বিভীষিকা ছড়াচ্ছে। তখনই নির্ণয় করে ফেলি যে এই অপশক্তিকে শেষ করে তবেই মন্দারমণি ত্যাগ করব আমি। রম্ভা হতবাক হয়ে প্রশ্ন করল, আপনি তান্ত্রিক, কিন্তু
আপনাকে দেখে তো তেমন মনেই হয় না। বীরভদ্র মুচকি হাসি হাসল। দীপক যে এতদিন মন্ত্র তন্ত্র ইত্যাদি কিছু মানত না, সে এবার প্রশ্ন করল, আজ আমরা যা দেখলাম, আমাদের সাথে যা হলো, আর আপনি যেভাবে ওই পিশাচিনীকে শেষ করলেন, এ যে অকল্পনীয়। আপনি কি করে এটা করলেন? বীরভদ্র গম্ভীর স্বরে বলল, আমি একজন সাধারণ নিমিত্ত মাত্র। আমার সবকিছু আমার গুরুদেবের আশীর্বাদে। গুরু কৃপায় আমি এতটা সক্ষম হয়েছি যে সমস্ত অপশক্তির বিনাশ আমি করতে পারি। অসহায়ের সাহায্য করা আমার ধর্ম, ধর্ম রক্ষা করা আমার ধর্ম। ধর্ম রক্ষতে রক্ষিত। সঞ্চারী আগের থেকে অনেকটা ঠিক বোধ করছিল। সেবার হাত জোর করে বীরভদ্রকে বলল, আপনার জন্য আমরা সবাই আজ বেঁচে আছি বাবা। আমার অনেককে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এই বলে সে বীরভদ্রকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল। বীরভদ্র তাকে বাধা দিয়ে তার মাথায় হাত রেখে বলল, মেয়েদের পায়ে পড়তে নেই মা, তুমি সৌভাগ্যবতী হও এবং তোমরা সকলে দ্রুত ঘরে ফিরে যাও। এক লহমার জন্য সঞ্চারীর চোখে চোখ পড়ল বীরভদ্রর। সেবার বলল, ঘরে ফেরার আগে আমার সাথে একবার দেখা করেছিও মা, আমাকে সেই ভাঙা মন্দিরেই পাবে। ঠিক আছে বাবা, বলল সঞ্চারী। কিন্তু আমরা যাব কি করে মন্দারমণি? ক্লান্ত গলায় প্রশ্ন করল অনিক। রম্ভা এবার বলল, সেটার চিন্তা তোমরা করো না, আমি ব্যবস্থা করছি। আর আমার পুলিশি এবং রাজনৈতিক মহলে অনেক চেনা জানা আছে। এই পুরো ঘটনায় তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সবাই হাঁফ ছেড়ে বাঁচল। রম্ভা গাড়ির জন্য ফোন লাগালো। সবাই সৈকত ছাড়িয়ে রাস্তার দিকে হাঁটতে লাগল। বীরভদ্র সমুদ্রের ধার দিয়ে হেঁটে চলল। এই ঘটনার কিছুদিন পরে সবাই মন্দারমণি থেকে প্রস্থান করল। সঞ্চারী কিন্তু ফেরার আগে দেখা করতে গেল বীরভদ্রের সাথে ভাঙা শিব মন্দিরে একদিন সকালে। বীরভদ্র বসেছিল। সঞ্চারী বীরভদ্রের সামনে এসে বসতেই বীরভদ্র বলল, একটা জিনিস নিয়ে তুমি খুব দুবিধায় আছো আমি জানি। নিজেকে তুমি মনে মনে ঘৃণা ও দোষারোপ করছো। এমনকি তোমার গর্ভে আসা নতুন জীবনটাকে না রাখার চিন্তা ভাবনাও তোমার মাথায় ঘুরছে। সন্তানটা অন্য পুরুষের হলেও তুমি তো সন্তানের মা। এ ধরনের খারাপ চিন্তা তুমি মাথাতেও এনো না মা, মাথাতেও এনো না। সঞ্চারী চমকে গেল। লোকটা যে তার সমস্তটাই জানে। চোখে জল চলে এলো তার। সে বীরভদ্রের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করে ফেলেছিলাম বাবা। আজ থেকে 1 বছর আগে অনেকের সাথে আমার মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল। তখনই সৌমিত্রর সাথে আমার পরিচয়। তারপর একদিন আমি অনেকের সাথে সমস্ত সীমা লঙ্ঘন করি, কিন্তু সেটাই প্রথম আর সেটাই শেষ। তার সন্তান আজ আমার গর্ভে। অনেক এসব কিছু জানে না। বাবা হওয়ার আনন্দে সে আত্মহারা, কিন্তু আমি তোকে ঠকাচ্ছি। আমার মা হওয়ার, অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্যতা নেই বাবা। আমি একটা নোংরা মেয়ে। বীরভদ্র সঞ্চারীর মাথায় হাত রাখল। সে বলল, তুমি অন্যায় করেছ, কিন্তু অধর্ম করনি। তোমার মধ্যে অনুশোচনা আছে, এতেই তোমার অন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিন্তু তুমি যদি গর্ভপাত করো, তাহলে তুমি ভয়ঙ্কর অধর্ম করবে। সঞ্চারী চুপ করে রইল। বীরভদ্র এবার বলল, এই সন্তান তোমার আর অনেকের জীবনে অনেক সুখ শান্তি নিয়ে আসবে। খুব শীঘ্রই তোমাদের বিবাহ সম্পন্ন হবে। তোমার সব ভুল অন্যায় এই বঙ্গোপসাগরে ভেসে গেছে। বাকি জীবনটা সৎ পথে কাটিও এবং পতিব্রতা স্ত্রী হওয়ার চেষ্টা করো। তোমার প্রেমিক তোমায় খুব ভালোবাসে। আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে মা। এবার সঞ্চারীর মুখে একটু হাসি ফুটল। সে প্রণাম করল বীরভদ্রকে হাত জোর করে। মনটা তার আজ হালকা লাগছে। সে মন্দির থেকে চলে গেল। ধর্ম রক্ষতি রক্ষিত বীরভদ্র সব সময় এই নীতিতেই বিশ্বাসী। আজও সে নিশ্চিত যে সঞ্চারী অধর্ম করেনি। তাই মনে মনে আশীর্বাদ করল সে সঞ্চারী ও তার হবু সন্তানকে।
সৈকতে দাঁড়িয়ে আছে বীরভদ্র। সূর্যাস্ত দেখছে সে। মনটা বেশ ফুরফুরে লাগছে তার আজ বহুদিন পর। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল একটা জঙ্গল, একটা গ্রাম, একটা বাড়িতে বসে আছে একজন লোক। চারিদিকে ছিটিয়ে আছে অনেকগুলো মানুষের ছবি। লোকটা একটা যজ্ঞ করছে। ভয়ঙ্কর অশুভ কিছু বিরাজ করছে ওই ঘরে। ঠিক তখনই একটা বাজখাই কণ্ঠস্বর তাকে আদেশ করল, মহাকালগুড়ি আজ ভয়ঙ্কর বিপদের মুখে বিপদ। এই গ্রামকে বন্দি করেছে ভয়ঙ্কর শক্তি। এখানে বসেই চারিদিকে অধর্মের জাল বিস্তার করেছে এক নরাধম। যা, মুক্ত কর ওই গ্রামকে, ধর্ম পুনর্স্থাপন কর। যা বীরভদ্র, যা, ধর্ম রক্ষা কর। আবার সব স্বাভাবিক। বীরভদ্র দেখল সে সমুদ্রের ধারেই দাঁড়িয়ে রয়েছে। সূর্য অস্ত গেছে, কিন্তু তার চোখে মুখে ব্যাকুলতার ছাপ। গুরু নৃসিংহ বর্ধন আজ এতদিন পরে নিজে আদেশ দিয়েছে তাকে। না, আর দেরি করা যাবে না। এক্ষুনি তাকে মহাকালগুড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমি আসছি গুরুদেব। রামদাটাকে চেপে ধরে হাঁটতে আরম্ভ করল বীরভদ্র। কি ভাবছেন এখানেই শেষ? এ তো সবে শুরু। বীরভদ্র ছুটে যাচ্ছে তার গুরুদেবের আদেশে আলিপুর দুয়ারের এক অজপাড়া গায়ে মোকাবিলা করতে এক ভয়ঙ্কর অপশক্তির সাথে। বীরভদ্র কি পারবে গুরু নৃসিংহ বর্ধন তান্ত্রিকের আদেশ পূরণ করতে? এর উত্তর জলদি পাবেন। তাই সাবস্ক্রাইব করুন ফিকশন দুনিয়াকে।